আজকের ক্লাসে আমরা ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জের ক্লাসের মডিউল বিতে শিখবো ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড গুলো শিখবো, যে আমরা বাই সেল করতেছি, এক্সপোর্ট ইম্পোর্ট করতেছি। হ্যাঁ, সো এটার পেমেন্ট মেকানিজম গুলা কি কি ওইটা নিয়ে ডিটেইল আলোচনা করবো আমরা। সো প্রথম কোশ্চেন হইলো পারচেজ সেল কন্ট্রাক্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড। এটা আমি পড়ানোর আগে আমি একটা জিনিস বলি। আমার ধরুন ইন্টারন্যাশনাল ট্রেড হয়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেড যখন হয়, ইন্টারন্যাশনাল ট্রেডের স্টেপ গুলা কি কি এটা অবশ্য পড়ায় নাই, আমি আপনাদের কনসেপচুয়ালি বলে দিচ্ছি আপনার পড়াগুলো সহজ করার জন্য। তো আপনি যখন ধরেন বাংলাদেশের গার্মেন্টস যে ব্যবসায়ী ধরেন একে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সেই গার্মেন্টস বানায়, সে কি করবে, সেই ধরেন আপনি ইউএসএ তে ওয়ালমার্টে সে কি করবে, আপনার কাপড় চোপড় সেল করবে। তো সেল করার শুরুটা হয় কোত্থেকে একটু চিন্তা করেন। শুরুটা হয় হইলো আমি কি করি, একেএচ কি করে একটা ইনভয়েস দেয় আমার ওয়ালমার্টে, যে আমার এই প্রোডাক্ট আছে, এই কোয়ান্টিটি আছে, এই প্রোডাক্টের এই ক্রাইটেরিয়া, তুমি চাইলে কিনতে পারো। তো প্রোফর্মা ইনভয়েস যখন এপ্রুভ হয়, আমার ওয়ালমার্ট দেখে যখন খুশি হয়, ঠিক আছে আমার এই প্রোডাক্টটা তো আমার আমার শোরুমের জন্য দরকার, সো আমি কি করি যে একটা ইনভয়েস ইস্যু করতে বলি। তখন আমার কি, আমার ইনভয়েস চাই আর কি, যেখানে আমার কোয়ান্টিটি, ইনভয়েসটা অনেকটা সেল এগ্রিমেন্টের মতো কাজ করে, যে ওখানে কোয়ান্টিটি, কোয়ালিটি কিরকম হবে, কয় পিস আমদানি করবে, ইন ডিটেল সবকিছু বলা থাকে, ঠিক আছে। তারপর আমার একিচ ইন্ডাস্ট্রি বলবে তোমার কাছে আমি সেল করবো, ঠিক আছে আমি তো তোমার চিনি না, তোমার আমি বিশ্বাস করি না, তুমি এক কাজ করো, তুমি আমাকে ইয়া করো, ওই যে আমাকে একটা গ্যারান্টি এনে দাও, তোমার ব্যাংকের গ্যারান্টি এনে দাও, যে তুমি আমাকে কি করবা, ঠিক মতো টাকাটা পে করবা, আমি এক্সপোর্ট করার পরে তুমি আমাকে টাকাটা পে করবা, তুমি তোমার ব্যাংক থেকে একটা গ্যারান্টি এনে দাও। তো তখন এলসি হয়, এলসি হওয়ার পরে কি হয়, আমি কি করি, আমি এলসি পাওয়ার পরে ওই ওই ওয়ালমার্টের ব্যাংক কি করে আমাকে এলসি ইস্যু করে, ওই এলসি হাতে পাওয়ার পর আমি কি করি, আমি জিনিসটা বানানো শুরু করি, যেহেতু হ্যাঁ আমাকে ব্যাংক গ্যারান্টি দিছে, হ্যাঁ, সো আমি বানানো শুরু করার পর এটা এক্সপোর্ট করি, তখন আমি কি করি, আমি ফাইন্যান্সিং নেই, হয়তো আমি আমার এক্সিম ব্যাংকের সাথে আমার হয়তো ব্যাংকিং আছে, আমি এক্সিম ব্যাংক থেকে আমি কি করি, লোন নেই বিভিন্ন আকারে। লোন নেওয়ার পরে আমি এই জিনিসটা প্রডিউস করার পরে আমি ব্যাক টু ব্যাকও খোলার দরকার হয় অনেক ক্ষেত্রে, আমি ব্যাক টু ব্যাক টুয়েলসি খুলে আমি ইন্ডিয়া থেকে অনেক কিছু নিয়ে আসলাম, সুতা টুতা নিয়ে আসলাম, কাপড় ফেব্রিক নিয়ে আসলাম। তারপর আমি জিনিসটা প্রডিউস করে আমি কি করলাম, শিপমেন্ট করার পর শিপিং যে ডকুমেন্ট গুলো, আমি এক্সিম ব্যাংকের কাছে গেলাম, যে তুমি তোমার ওয়ালমার্টের যে ব্যাংক, ইউএস এর যে ব্যাংক, ওই ব্যাংকে সাবমিট করো, আমাকে টাকাটা নিয়ে এনে দাও, সরি ডলারটা এনে দাও। সো এই যে হোল প্রসেসটা কিন্তু এইভাবেই কমপ্লিট হয়, হ্যাঁ। সো এই প্রসেসের প্রথম হইলো আমার সেল কন্ট্রাক্ট, ঠিক আছে। সেল কন্ট্রাক্টে কি হয়, এটা একটা রিটেন এগ্রিমেন্ট, আমার ওয়ালমার্টের সাথে আমার একিচ ইন্ডাস্ট্রি একটা রিটেন এগ্রিমেন্ট থাকে। এই এগ্রিমেন্টের বলে কি হয়, এই এগ্রিমেন্টের বলে সে কি করে, যে আমার এগ্রিমেন্টের বলে কিন্তু সে কি করে, আমার এগ্রিমেন্টের বলে কিন্তু সে কি করতে পারে, যে এই এগ্রিমেন্টের ফলে সে কি করে, যে আমার আমার কাপড়টা প্রডিউস করা শুরু করে। এই এগ্রিমেন্টের পরে হয়তো সে চাবে যে আমি তোমাকে 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 আমি বিশ্বাস করি না, এবার তুমি আমাকে কি করো, যে একটা এলসি দাও, তখন আমি কি করব, এটা প্রডিউস করে তোমাকে দিব, ঠিক আছে। সো আমি শুরুতে হয়তো আমি এলসি চাবো না, শুরুতে হয়তো এলসি নাও চেতে পারি, বাট আমি কি করব, তো আমি শুরুতে হয়তো এলসি না চেতে পারি, বাট একটা পর্যায়ে গিয়ে আমি এলসি চাবো, যে তুমি আমার ব্যাংকে এলসি দাও, তারপরে আমি তোমাকে প্রোডাকশনে যাবো আর কি। সো আমার শুরুতে কি করা হয়, সেল কন্ট্রাক্ট করা হয় বায়ার সেলারের ভিতরে। সো সেল কন্ট্রাক্টে কি থাকে, যে আমার সেল কন্ট্রাক্টে আমার আমার কিন্তু প্রোডাক্টের ডিটেল থাকে, তারপর আমার এটা কিন্তু বায়ার সেলারের ভিতরে একটা এগ্রিমেন্টও বলা যায়। এই এগ্রিমেন্টের ফলে কি হয়, যে আমার আমার প্রোডাক্টটা ওই ওই অনুযায়ী প্রডিউস করে আমি সেল করে থাকি, ওই অনুযায়ী প্রডিউস করে আমি সেল করে থাকি। সো কি কম্পোনেন্ট গুলা কি কি, আমি যেটা বলছিলাম, যে পার্চেস সেল কন্ট্রাক্টের আমার পার্টি ইনভলভ, এখানে আমার বায়ার সেলার ইনভলভ থাকে, এখানে ওয়ালমার্টের এগিয়ে ইনভলভ থাকে, প্রোডাক্ট ডিটেলে কি থাকে, আমার এখানে ডিসক্রিপশন থাকে, কোয়ান্টিটি থাকে, কোয়ালিটি থাকে, স্পেসিফিকেশন থাকে, তারপর প্রাইসের ক্ষেত্রে আমার এক্সিট প্রাইস থাকে, যে কোন প্রাইসে সে কিনতে রাজি হয়েছে, ডেলিভারি টার্ম থাকে, যে আমি কতদিনের ভিতরে ডেলিভারিটা দিব, পেমেন্ট টার্ম থাকে, যে আমি আমি ডেলিভারি দেওয়ার পর তুমি আমাকে পেমেন্টটা কিভাবে করবা, এট সাইটে হবে না ডেফার্ড পেমেন্ট হবে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, আমার কোয়ালিটি কিরকম হবে, ফোর্স মেজার। ফোর্স মেজারের কথা হলো, যদি কোনো আনফরসিন ইভেন্ট হয়, ধরেন আমি শিপমেন্ট করছি, আমার জাহাজটা সমুদ্রের মাঝখানে গিয়ে হয়তো আমার কি হয়েছে, ডুবে গেছে, ডুবে গেলে কে ক্ষতিপূরণ দিবে, আমার ইম্পোর্টারের আন্ডারে থাকবে না এক্সপোর্টারের আন্ডারে এই লসটা কভার করবে। সো এই জিনিসটা কিন্তু এখানে বলা থাকে আমার সেল কন্ট্রাক্টে। তারপর ডিসপুট রেজলিউশন, অন্য কোনো ডিসপুট যদি অ্যারাইজ হয়, হ্যাঁ, অন্য কোনো ডিসপুট যদি অ্যারাইজ হয়, এই জিনিসগুলো ইন ডিটেলে কিন্তু সেল কন্ট্রাক্টে থাকে। ট্রেড পেমেন্ট মেথড গুলা কি কি, আমি সেল করলাম, সমস্ত করলাম, পেমেন্ট মেথড গুলা কিরকম হতে পারে, আমরা পেমেন্ট মেথডের ক্যাশ ইন অ্যাডভান্স হতে পারে। আপনি খুব সহজে মনে রাখেন, যে আমি কি করলো, যে ওয়ালমার্ট আমাকে আগেই পে করলো, এই কিছু ইন্ডাস্ট্রিকে আগেই পে করলো, যে হ্যাঁ তুমি কি করো,
তুমি আমাকে আমার কাছে টাকা ডলার আগে নিয়ে নাও, তারপর তুমি জিনিস আমাকে প্রডিউস করে, কাপড় প্রডিউস করে আমাকে এক্সপোর্ট করো। ওপেন অ্যাকাউন্ট হইতে পারে, যে ওপেন অ্যাকাউন্টে কি হয় যে তুমি শিফট আগে ফার্স্ট শিফট করবা, হ্যাঁ, তারপর আমি তোমাকে পে করবো, তোমার অ্যাকাউন্টে পে করে দিব। সো এটাও হইতে পারে যে আমি ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে হইতে পারে। সো ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে হইতে পারে। তারপর 3 নম্বর হলো লেটার অফ ক্রেডিটের মাধ্যমে হইতে পারে, যেটা অহরহ হয় আর কি, আমরা সবাই যেটার সাথে পরিচিত। লেটার অফ ক্রেডিটের মাধ্যমে কি হয়, যে পেমেন্ট হয়। লেটার অফ ক্রেডিটের মাধ্যমে কিন্তু আমার পেমেন্টটা হয়ে থাকে। যে আমি কি করলাম, যে আমি তোমাকে বিশ্বাস করতেছি না, তুমি তোমার ব্যাংকের থ্রুতে আমাকে কি দাও, গ্যারান্টি দাও, যে আমি যদি ডকুমেন্ট গুলো শিপ করার পর শিপিং ডকুমেন্টে তোমার কাছে যখন প্লেস করবো, তুমি আমাকে পেমেন্টটা দিবা। ডকুমেন্টারি কালেকশন হতে পারে, তো লেটার অফ ক্রেডিটের ভিতরে ডকুমেন্টারি কালেকশনের ভিতরে ডিফারেন্স হলো, আমি ডকুমেন্ট যখন প্লেস করব, আমার ব্যাংক শুধু ফেসিলিটেট করে, ডকুমেন্ট প্লেস করার ক্ষেত্রে হেল্প করে, এখানে গ্যারান্টি দেন। আমি আবারও বলতেছি, লেটার অফ ক্রেডিটে আমার কি করতেছে, ওয়ালমার্টের যে ব্যাংক, সে গ্যারান্টি দিচ্ছে আমার একেচ ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীকে, যে আমার এই ওয়ালমার্ট যদি ফেল করে পেমেন্ট করতে, আমি তোমাকে পে করবো, হ্যাঁ। বাট ডকুমেন্টারি কালেকশনে বলতেছে যে কি, যে আমার যে ব্যাংক, আমি যে এক্সিম ব্যাংকের সাথে যে আমার আমার যে কন্ট্যাক্ট, এক্সিম ব্যাংক কি করবে, ওই ওয়ালমার্টের যে ব্যাংক, ওই ব্যাংকের থ্রুতে সে কি করবে, তুমি শিপমেন্ট করার পরে টাকাটা কালেক্ট করে দিবে, এখানে কোনো গ্যারান্টি দেয় না। এখানে কোনো গ্যারান্টির ইস্যু থাকে না, শুধু ডকুমেন্ট প্লেস করে কালেকশনের ফেসিলিটিসটা দেয়, ব্যাংক ফেসিলিটি করে থাকে। অ্যাডভান্স পেমেন্ট হলো আমার ক্যাশ ইন অ্যাডভান্সের মতোই, হ্যাঁ, আমার পার্সিয়ালি যদি পে করে, ঠিক আছে, পার্সিয়ালি পে করলে অ্যাডভান্স পেমেন্ট বলা হয়, যে আমি পার্সিয়ালি কিছু পে করলাম, ওয়ালমার্ট বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীকে পার্সিয়ালি কিছু পে করলো, যে শিপমেন্টের জন্য, জিনিস প্রডিউস করার জন্য। 6 নম্বর হলো কনসাইনমেন্ট হতে পারে, হ্যাঁ, যে আমি কি করবো, যে কনসাইনমেন্ট হলো যে আমি আফটার, আমি সেল করার পরে, আমি তো আমি প্রোডাক্টটা বাইরে পাঠানোর পরে কি করব, আমি পেমেন্টটা করব, এটা হলো কনসাইনমেন্ট হয়। ক্যাশ এগেইনস্ট ডকুমেন্ট, আমি ডকুমেন্ট শিপিং ডকুমেন্ট গুলো প্লেস করার পরেই আমি কি করব, যে আমি পে করব। ওপেন ক্যাশ অ্যাকাউন্ট হইতে পারে, যে ওপেন ক্যাশ অ্যাকাউন্ট হলো শুধু ক্যাশ অ্যাকাউন্ট, ওপেন ক্যাশ অ্যাকাউন্টের ভিতর ডিফারেন্সটা আমি বলি আপনাকে। শুধু ক্যাশ অ্যাকাউন্ট হলো আমি কি করতেছি, শুধু ক্যাশ অ্যাকাউন্ট হলো আমার, আমি কি করতেছি, যে আমি ক্যাশ ইন অ্যাডভান্সে হলো আমি কি বিফোর, মানে গোটা শিপমেন্টের আগে আমি পেমেন্টটা করে দিচ্ছি। আর ওপেন ক্যাশ অ্যাকাউন্টে হলো আমার কি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অনগোয়িং প্রসেস। বায়ার সেলার ভিতর কন্টিনিউয়াসলি বাই সেল হচ্ছে, আমার সেলার হলো আমার শিপমেন্ট করতেছে, বায়ার পেমেন্ট করতেছে, কন্টিনিউয়াস বেসিসে করতেছে একটা অ্যাকাউন্টে। তো এখানে কিছু ব্যালেন্স থাকে, ডিউ থাকে, বাট এটা কন্টিনিউয়াস বেসিসে হয়। হুম। ডকুমেন্টারি ক্রেডিট, আমার এটা লেটার অফ ক্রেডিটের মতোই ডকুমেন্টারি ক্রেডিট। সো এই 9টা ভাগে আমি কি করতে পারি, টেট পেমেন্ট মেথড গুলা, মেকানিজম গুলা অ্যাপ্লাই করতে পারি। এবার আমরা চলে আসতেছি প্রেফার টেট পেমেন্ট মেথড, আমরা কোন মেথডটা বেশি প্রেফার করা হয়। আমি অলরেডি বলছি এলসিটা। পুরো ওয়ার্ল্ডে যত ধরনের ট্রানজাকশন হচ্ছে, যত ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এলসিটাই মানে সবার কাছে পছন্দনীয়। এটা এলসি পছন্দনীয় কেন, আমার সেলারের জন্য কেন পছন্দনীয়, সেলার যে সেল করবে, হ্যাঁ, সে তো সিকিউরিটি পায়, ব্যাংক সিকিউরিটি দিচ্ছে, যে আমার যদি বায়ার যদি পে না করে ব্যাংক পে করবে, সো এটা সেলারের জন্য একটা সিকিউরিটি। আর বায়ারের জন্য সুবিধা কি, বায়ার বলতেছে যে কি, বায়ারের হয়ে ওই ব্যাংক কি করে থাকে, গ্যারান্টি দিয়ে থাকে, ক্রেডিট দিয়ে থাকে, যে অনেক সময় দেখা যাচ্ছে বায়ারের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকলেও আমার ব্যাংক কি করতেছে, ব্যাংক পেমেন্ট করে দিচ্ছে, বায়ার পরে পে করতেছে। তো এক্সপোর্ট পেমেন্ট মেথড আমরা অনেকগুলো শিখছি, তো এগুলার পেমেন্ট, আমার রিস্কের ল্যাডার গুলো দেখবো, কোনটা বেশি রিস্কি, কোনটা বেশি কম রিস্কি, ওই জিনিসটা এখানে শিখবো। ঠিক আছে। সো রিস্কি কোনটা, ক্যাশ ইন অ্যাডভান্সের লোয়ার রিস্ক, আমার ক্যাশ ইন অ্যাডভান্সে তো কোনো সেলারের জন্য কোনো রিস্ক না, আমি আগে টাকা পাচ্ছি পরে পে করতেছি, সো আমার জন্য কোনো রিস্ক নাই, এটা না বোঝার কোনো কারণ নেই। লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু মডারেট রিস্ক জড়িত, অনেক সময় লেটার অফ ক্রেডিট যে ফেল করে না তা না। সো লেটার অফ ক্রেডিট মডারেট রিস্ক জড়িত, ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে মডারেট রিস্ক জড়িত, ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে হাই রিস্ক জড়িত। হ্যাঁ, কারণ ওপেন অ্যাকাউন্টে কিন্তু কি হচ্ছে, যে আমার পেমেন্ট আফটার ডেলিভারি হচ্ছে, আমার ডেলিভারির পরে পে করতেছে, সো এটার সাথে কিন্তু হাই রিস্ক জড়িত, কনসাইনমেন্টের সাথে হাই রিস্ক জড়িত, ক্যাশ অ্যাসাইন ডকুমেন্টের সাথেও হাই রিস্ক জড়িত। সো এই জিনিসগুলো, এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে, অবশ্যই আপনি পড়বেন এবং পারতে হবে পরীক্ষায়। এক্সপোর্টার প্রিকশনস গুলা কি কি, আমি যে এক্সপোর্ট করতেছি, আমার এক্সপোর্টের পেমেন্ট তো নাও পেতে পারি, তাই না, এখানে অনেক ক্লজ থাকে, সেল কন্ট্রাক্ট থাকে, সেল কন্ট্রাক্টের ঝামেলার কারণে হয়তো আমার পেমেন্ট না আসতে পারে, অনেক অনেক দিক দিয়ে অনেক প্রবলেম হইতে পারে। সো সব মিলিয়ে আমি এক্সপোর্টের কি কি প্রিকশনস নিয়ে থাকে, রিসার্চ এন্ড ডিউ ডিলিজেন্স, আমি কার কাছে সেল করতেছি, মানুষটা ভালো কিনা, ওইটা কেন আমার রিসার্চ করা দরকার হয়। সো এখন জিনিসটা হলো আপনার কাছে একটা কনফিউজিং টার্ম, যে আমার তো ইউএস এর বায়ার, আমেরিকার বায়ার, ওদেরকে আমি কিভাবে চিনবো, সে তো ওই দেশে ব্যবসা করে, আমার দেশে করে না, আমি তো তাকে নাও চিনার কথা। বাট বিশ্বাস করবে না, গার্মেন্টস যারা সেল করে, হ্যাঁ, সো ইউএস আমেরিকার বায়ার গুলা কিন্তু লিমিটেড, খুব বড় বড় ব্যবসায়ীরা করে, এখানে লিমিটেড কোনো কিছু ব্যক্তি করে। সো এখানে কিন্তু বাংলাদেশের যে গার্মেন্টস ব্যবসায়ী, ওরা কিন্তু ম্যাক্সিমাম বায়ারকে চিনে। সো এবং রিসার্চ করার দরকার হয়, আমি যখন সেলকনটাকে যাব, তার আগে আমাকে রিসার্চ করার দরকার হবে।
দুই নম্বরে ক্লিয়ার কন্ট্রাক্ট থাকবে। কন্ট্রাক্টে যদি কোনো ঝামেলা থাকে, সত্যি কথা, আপনার যদি কন্ট্রাক্টে কোনো ঝামেলা থাকে, ওইটা কিন্তু এক্সপোর্টারের জন্য সমস্যা। আমি আরেকটু অন্য প্রসঙ্গে কথা বলি, হ্যাঁ, যে আপনি ধরেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতেছি, আমরা ট্রেড ফাইন্যান্স করতেছি, এই ট্রেড ফাইন্যান্সে বেশি রিস্কে থাকে কে? বেশি রিস্কে থাকে কিন্তু এক্সপোর্টার। তার জন্য কিন্তু রিস্কটা বেশি, যে আমি এক্সপোর্টার এক্সপোর্ট করে পেমেন্টটা পাবে কিনা, ওইটা কিন্তু তার জন্য রিস্ক, তাই না? সে একটা জিনিস প্রডিউস করে, প্রডিউস করতে কিন্তু তার প্রচুর কষ্ট ইনকার করা দরকার হয়, ব্যাক টু ব্যালসি খোলার দরকার হয়, তারপর এটা শিপমেন্ট করে, শিপমেন্ট করার পর যদি সে পেমেন্ট না পায়, ওই বয়টা কিন্তু এক্সপোর্টারের ভিতরে কাজ করে বেশি। ইম্পোর্টারের জন্য কিন্তু অত বেশি রিস্ক নাই। ইম্পোর্টারের রিস্ক হলে সে টাইমলি যদি জিনিসটা না পায়, তখন হয়তো সে সেল করতে পারবে না, বা অন্য মানে মিনিমাম কিছু রিস্ক আছে। বাট এক্সপোর্টারের রিস্কটাই বেশি। সো এক্সপোর্টারকে কি করতে হয়, প্রিকশনসটা বেশি নেওয়া দরকার হয়। এই কথাটা মূল কারণ হলো এক্সপোর্টারকে বেশি প্রিকশনস নেওয়া দরকার হয়। এক নম্বর রিসার্চ এন্ড ডিউ ডিলিজেন্স করা দরকার হয়, ক্লিয়ার কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ক্লিয়ার ক্লিয়ার একটা কন্ট্যাক্ট করার দরকার হয়, প্রপার ডকুমেন্টেশনের দরকার হয়, যা যা ডকুমেন্ট থাকলে সেই পেমেন্টটা পাবে, ওই ডকুমেন্ট গুলো তাকে অবশ্যই প্রপারলি করা লাগবে, ইন্স্যুরেন্স ডকুমেন্ট রেডি করা লাগবে, লিগেল অ্যাসিস্ট্যান্স থাকা লাগবে, কমিউনিকেশন করা লাগবে, হ্যাঁ, রেগুলার বেসিসে কমিউনিকেশন করা লাগবে। করলে কি করবে, সে প্রোটেকশন পাবে, আদারওয়াইজ কিন্তু টাকাটা সে মিস যাবে, সে এক্সপোর্ট মানে জিনিস প্রডিউস করার পরেও, এক্সপোর্ট করার পরেও কোনো প্রসিড পাবে না। আমরা আমরা অনেকক্ষণ পড়তেছি, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। সো আমরা একটা বিরতিতে যাব, এই চ্যাপ্টারের পরেই বিরতিতে যাই। সো কম্পেয়ারিং ব্যাংক পেমেন্ট অব্লিগেশন, আমার সাপ্লাই চেইন ফাইন্যান্স, আমার ব্যাংক পেমেন্ট অব্লিগেশন এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সের ডিফারেন্সটা কি? সো দুইটা না টোটালি ডিফারেন্ট টার্ম, এখানে ডিফারেন্স বের করা খুব কঠিন কিছু না। আপনি যদি একটু 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 যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, ব্যাংক পেমেন্ট অব্লিগেশন এবং সাপ্লাই চেইন ফাইন্যান্স দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট টার্ম, টার্মটাই আলাদা। ব্যাংক পেমেন্ট অব্লিগেশন হলো আমার কি, আমার ব্যাংক পেমেন্ট অব্লিগেশনটা হলো আমার কি এলসির মতো, এলসিটাই তো ব্যাংক পেমেন্ট অব্লিগেশন। ব্যাংক পেমেন্ট অব্লিগেশনের মূল কথাটা হলো, আমি জানি কি যে আমার একেচ ইন্ডাস্ট্রি কি করবে, গার্মেন্টস এক্সপোর্ট করবে, হ্যাঁ, ওয়ালমার্টের কাছে। সো ওয়ালমার্টের যে ব্যাংক, তার যে দেশের ব্যাংক, সে তো অলরেডি গ্যারান্টি দিচ্ছে যে তুমি যখন আমার শিপিং ডকুমেন্ট আমাকে প্লেস করো, আমি তোমাকে পেমেন্ট দিয়ে দেবো। তো এটা হলো ব্যাংকের পেমেন্ট অব্লিগেশন, হ্যাঁ, এটা হলো ব্যাংকের পেমেন্ট অব্লিগেশন। সো এটা কি করতেছে, পেমেন্টটাকে সিকিউর করতেছে, পেমেন্টটাকে সিকিউর করতেছে, কাকে সিকিউর করতেছে, এক্সপোর্টারকে সিকিউর করতেছে। আর সাপ্লাই চেইন ফাইন্যান্সটা হলো এটা একটা ক্রেডিট আর কি, লোনের অ্যারেঞ্জমেন্ট। সাপ্লাই চেইন ফাইন্যান্স হলো একটা লোনের অ্যারেঞ্জমেন্ট। এটা আসলে লোনের অ্যারেঞ্জমেন্ট, যে আর্লি পেমেন্ট টু সাপ্লায়ার, ঠিক আছে, যে সো 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 এটা 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 একটা লোনের অ্যারেঞ্জমেন্ট, যে ফাইন্যান্সিং মেথড ইমপ্রুভিং ক্যাশ ফ্লো বাই অ্যালাউইং আর্লি পেমেন্ট টু সাপ্লায়ার। যে সাপ্লাই করবে, যে এক্সপোর্ট করবে, তাকে যদি আর্লি পে করা হয়, ওইটা হলো সাপ্লাই চেইন ফাইন্যান্স। দুই নম্বর ফোকাস, আমার এটা কিন্তু এসুরেন্স ফোকাস করে, ব্যাংক পেমেন্ট অব্লিগেশন এসুরেন্স ফোকাস করে, যে আমার যদি ইম্পোর্টার যদি পে না করে, ওয়ালমার্ট যদি পে না করে, আমি পে করব। বাট সাপ্লাই চেইন ফাইন্যান্সটা কি ওয়ার্কিং ক্যাপিটাল এনশিওর করে, লোনের অ্যারেঞ্জমেন্ট করে দেয়। আমি শুরুতে বলছিলাম দুটো আলাদা জিনিস, একটা হলো এসুরেন্স, একটা হলো সিকিউরিটি, আর একটা হলো আমার লোন। পার্টি এখানে কি কি ইনভলভ, এক্সপোর্টার ইম্পোর্টার এবং ব্যাংক ইনভলভ। আর ওইখানে সাপ্লাই চেইন ফাইন্যান্স হলো বায়ার সাপ্লায়ার ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনভলভ। রিস্ক ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু রিস্কটা ডিস্ট্রিবিউট হয়, হ্যাঁ, এবং ইনভলভ পার্টি, তিনটা পার্টির ভিতরে রিস্ক ডিস্ট্রিবিউট হয়। আর আমি সাপ্লাই চেইন ফাইন্যান্সের মাধ্যমে রিস্কটা ম্যানেজ করতে পারি। এখানে কিন্তু রিস্কের গ্যারান্টি কেউ দিচ্ছে না, এটা ফাইন্যান্স করতেছে, লোন দিচ্ছে, এতে কিন্তু তার রিস্কটা ম্যানেজ হচ্ছে। তো সুবিধাটা কি, আমার আমার ব্যাংক পেমেন্ট অব্লিগেশনের মধ্যে আমার পেমেন্টটা সিকিউরড হয়, আমি এক্সপোর্ট করতেছি, পেমেন্ট পাবো আমি জানি, যেহেতু আমি এলসির থ্রুতে করতেছি। আর এখানে আমার কি ওয়ার্কিং ক্যাপিটালের ফাইন্যান্সটা পাচ্ছি। আমরা আরেকটা ডিফারেন্সে চলে আসছি, হ্যাঁ, ফরেন ডকুমেন্টের বিল ফর পারচেজ এবং ফরেন ডকুমেন্টের বিল ফর কালেকশন। এখানে একটা জিনিস বলি আপনাকে, আপনি 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 নামটা একটু দেখেন, হ্যাঁ, কি বলছে, ফরেন ডকুমেন্টের বিল ফর পারচেজ। এখানে বিলটাকে আমি ডিসকাউন্ট করে, বিলটাকে আমি জমা রেখে আমি টাকা নিয়ে নিচ্ছি ব্যাংকের কাছ থেকে, সহজ করে এভাবে মনে রাখেন। আর কালেকশনে কি করতেছে, এখানে আমি লোন টোন পাচ্ছি না, টাকা নিচ্ছি না, আমি ব্যাংকের কাছে বিলটা প্লেস করতেছি, তুমি আমাকে কালেক্ট করে দাও, টাকাটা কালেক্ট করে দাও। দুই নম্বর ডিফারেন্স কি, পারপাসটা কি, ফাইন্যান্স পারচেজ। এখানে কিন্তু আমি কি করতেছি, পারচেজ করতেছি, ফাইন্যান্স করতেছি, লোন নিচ্ছি। আর এখানে কিন্তু এনশিওর সিকিউর পেমেন্ট, আমি কিন্তু কালেকশনে কি করতেছি, ব্যাংকে বলতেছি আমি শিফট করছি, তুমি আমার টাকাকে কালেক্ট করে দাও। পার্টি ইনভলভ, এখানে ইম্পোর্টার এবং ইস্যুইং ব্যাংক জড়িত, এখানে এক্সপোর্টার ইম্পোর্টার এবং ব্যাংক জড়িত। আমার পেমেন্ট টাইমিং কি, আমার এটা ডেফার্ড পেমেন্ট হতে পারে আমার কালেকশন পারচেজের ক্ষেত্রে, ডকুমেন্টের বিল পারচেজের ক্ষেত্রে। আমার ফরেন ডকুমেন্টের বিল কালেকশনের ক্ষেত্রে আমার পেমেন্ট কালেক্টেড বিফোর রিলিজিং ডকুমেন্ট, ঠিক আছে। এটা এটা আমার ডকুমেন্ট রিলিজ হওয়ার আগেই হয়ে থাকে। যে ছিল আমার দুইটা ডিফারেন্স। সো আমরা এখন চলে যাচ্ছি ক্যাশ ইন অ্যাডভান্স, রিস্ক প্রোটেকশন ফর এক্সপোর্টার। তো ক্যাশ ইন অ্যাডভান্স নিয়ে আমরা পড়ছি, তাই না? ক্যাশ ইন অ্যাডভান্সটা একটু মনে করার চেষ্টা করেন, তো আমি একটু সুযোগ দিচ্ছি আপনাদেরকে। ক্যাশ ইন অ্যাডভান্সে কি ছিল, আমার ক্যাশ ইন অ্যাডভান্সে কি ছিল, ওয়ালমার্টে কোনো একটা জিনিস প্রডিউস করবে, সরি ইম্পোর্ট করবে, হ্যাঁ। সো আমার বাংলাদেশের গার্মেন্টস এর কাছ থেকে
সো ওয়ালমার্ট যদি আগেই টাকা দিয়ে দেয়, এটা আসলে ক্যাশ ইন অ্যাডভান্স। সো রিস্ক মিটিগেশন হিসেবে কেন কাজ করে? কমপ্লিট এসুরেন্স, সে তো আমাকে টাকাই দিয়ে দিচ্ছে। ইলিমিনেট পোস্ট ডেলিভারি ডিসপুট, আমার ডিসপুটের সুযোগ নাই। আমি যদি ডিসপুটেড প্রোডাক্ট পাঠাই তাহলে হয়তো আমি পেমেন্ট পেয়ে গেছি। সিকিউর ট্রানজাকশন, এটা কিন্তু সবচেয়ে সেফ, আমার এক্সপোর্টারের জন্য সেফ। ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে কি? ডকুমেন্টারি কালেকশন হলো গ্যারান্টি পেমেন্ট, এলসি যেটা হয়, ঠিক আছে, এটা আমরা পড়ে আসছি, অপারেশন প্রসিডিউর অফ ডকুমেন্টারি কালেকশন। আমার এক্সপোর্ট এন্ড ডকুমেন্টেশন, আমার আমার এক্সপোর্ট এন্ড ডকুমেন্টেশন আমি কি করি? আমি ধরেন বাংলাদেশের গার্মেন্টসে কি করে, গার্মেন্টস যখন শিপ করে, শিপিং ডকুমেন্টটা কি করে, ব্যাংকে সাবমিট করে। ওই ব্যাংকে সাবমিট করার সাথে সাথে কিন্তু আমার এর সাইড বিল হলে এর সাথে সাথে দিয়ে দেয়। আর যদি ডেফার্ড হয় তাহলে কিন্তু পরে দেয়। হ্যাঁ, ব্যাংক সাবমিশন, এখানে কিন্তু আমার এক্সপোর্ট ব্যাংক সেন্ড ডকুমেন্ট। ব্যাংক সাবমিশনের মূল কথা হলো আমি কি করি, যে আমি আমার এক্সিম ব্যাংকের কাছে গিয়েছি, বলছি যে আমি শিপ করছি, তুমি শিপিং ডকুমেন্টটা নাও, এটা তুমি নিয়ে ওয়ালমার্টের ব্যাংকের কাছে পাঠাও, আমাকে কালেকশন করে দাও। ব্যাংকের থ্রুতে হয়, এটা ব্যাংকের থ্রুতে হয়। নোটিফিকেশন, আমার ইম্পোর্টারের যে ব্যাংক, ওয়ালমার্টের যে ব্যাংক, ওই ব্যাংক কি করে, ওয়ালমার্টকে নোটিফাই করে যে তোমার গোডসটা চলে আসছে, শিপ বন্দরে চলে আসছে, তুমি পেমেন্টটা দাও। তো এখানে পেমেন্ট অ্যাসিস্ট্যান্স কি, ইম্পোর্টার ওই ওই ডকুমেন্ট হাতে পাওয়ার পর কিন্তু পেমেন্টটা দিয়ে দেয়। ডকুমেন্ট রিলিজ আফটার পেমেন্ট, আমার পেমেন্ট করার পরে কিন্তু সেই ডকুমেন্টটা হাতে পায়, অরিজিনাল ডকুমেন্ট হাতে পায়। এবং ওই ডকুমেন্ট কিন্তু সে বন্দরে শো করে প্রোডাক্টটা রিলিজ করে, আদারওয়াইজ কিন্তু এই ডকুমেন্ট ছাড়া কিন্তু সে প্রোডাক্টটা রিলিজ করতে পারে না। সো পার্টি কারা কারা ইনভলভ ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে? আমরা এক্সপোর্টার ইনভলভ, ইম্পোর্টার ইনভলভ, ব্যাংক ইনভলভ, এটা আমরা সবাই জানি, তিনটা পার্টি ইনভলভ থাকে। পেমেন্ট টার্ম আন্ডার ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে কি? সাইট কালেকশন হতে পারে, টাইম কালেকশন হতে পারে। এটা আমি বলছি, যে এটা আমি অলরেডি বলছি, যে আমি শিপ করার পরে ওই ডকুমেন্ট যখন আমি এক্সিম ব্যাংকে পাঠাবো, এক্সিম ব্যাংক যখন আমার ওয়ালমার্টের ব্যাংকে পাঠাবে, ওই ডকুমেন্ট হাতে দেখার সাথে সাথে যদি পেমেন্টটা দিয়ে দেয়, ওইটা হবে সাইট কালেকশন। টাইম কালেকশন হলো ডকুমেন্ট পাওয়ার পরে যদি টাইম থাকে, ওইটা কন্ডিশনে থাকে, সেল কন্ট্রাক্টে থাকে, আমি ডকুমেন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু তোমাকে পেমেন্ট দিব না, একটা নির্দিষ্ট টাইম পরে দিব, এটা হলো আমার টাইম কালেকশন। ডকুমেন্টারি ক্রেডিট প্রসেস ফ্লো, আমার ডকুমেন্টারি ক্রেডিটের প্রসেস ফ্লোটা কি? আমার এগ্রিমেন্ট থাকে, ঠিক আছে, বায়ার সেলারের ভিতরে এগ্রিমেন্ট থাকে। তারপর আমার বায়ার ব্যাংক কি করে, আমার বায়ার ব্যাংক ওপেন এলসি, ওপেন করে থাকে। ইস্যুইং ব্যাংক কি করে, এলসি সেন্ড টু দ্য সেলার অ্যাডভাইজরি ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক ভেরিফাই এলসি এন্ড নোটিফাই সেলার, এবং সেলার শিপমেন্ট করে থাকে। আমি এই জিনিসটা কিন্তু আপনি অলরেডি শিখে আসছেন। আমি কি বলছি শুরুতে? আমি আমি যদি আরো 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 যদি শুরুতে গল্পটা বলি, প্রোফার্ম ইনভয়েসে কি করি, আমি একটা কোটেশন দিই, হ্যাঁ, তো আমার এই প্রোডাক্ট আমি সেল করি, তুমি চাইলে কিনতে পারো। সো ইনভয়েসে কি করি, ইনভয়েসে আমি কিন্তু একটা সেল কন্ট্রাক্টের মতো কাজ করি। ইনভয়েস, এখানে কোয়ান্টিটি থাকে, কোয়ালিটি থাকে, হ্যাঁ, আমার এভরিথিং ডিটেল লেখা থাকে, হ্যাঁ, কবে শিপমেন্ট করবা, কত পিস দিবা। সো ওইটার পরে কি হয়, আমি ওই ব্যাংকে যাই, ওয়ালমার্টে আমার ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে বলে তুমি এলসি ইস্যু করো না, হয়তো সে আমাকে শিপমেন্ট করবে না, জিনিসটা প্রডিউস করবে না। সো আমার ওয়ালমার্টের ব্যাংক কি করে এলসি ইস্যু করে, আমার বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্টাররা এলসিটা পায়, এলসিটা ব্যাংকের থ্রুতে পায়। সো ব্যাংকের থ্রুতে পাওয়ার পরে সে কি করে, গার্মেন্টসটা প্রডিউস করে, হ্যাঁ, কাপড় বানায় সেই শিপমেন্ট করে এক্সিম ব্যাংকে দেয়। ফর এক্সাম্পল, এক্সিম ব্যাংক কি করে, এটা আবার ওয়ালমার্টের ব্যাংকে প্লেস করে, যে তুমি আমার পেমেন্টটা দাও, আমি অলরেডি শিপ করে ফেলছি। তো এই হোল প্রসেসে কিন্তু জিনিসটা কমপ্লিট হয়। তো এই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে, আমার শুরুতে এগ্রিমেন্ট হয়, বায়ার ব্যাংক থাকে, ইস্যুইং ব্যাংক থাকে, নোটিফাইং ব্যাংক যেটা এক্সিম ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক থাকে, অনেক সময় কিন্তু অ্যাডভাইজিং ব্যাংকও থাকে, সেলার শিপমেন্ট করে, সেলার শিপমেন্ট করার পর টাকা চায়, টাকা দিয়ে দেয়, হ্যাঁ। ডকুমেন্ট সাবমিট করে সেল শিপমেন্ট করার পরে অ্যাডভাইজিং ব্যাংক চেক করে, চেক করার পরে পেমেন্ট দেয়, হ্যাঁ। তারপর গুড রিসিভ করে, পেমেন্ট করার পরে কিন্তু সেই ডকুমেন্ট রিলিজ করে ডকুমেন্ট দিয়ে সে কিন্তু গুডটা রিলিজ করে, ট্রানজাকশন কমপ্লিট হয়। সো হোল প্রসেসটা কিন্তু আমি গল্পের মতো করে বলছি, গল্পটা কিন্তু এখানে বলা আছে, এটা আমি শুরুতেও বলছিলাম। আমি তো জানি আপনাদের কোন জায়গাটা ক্লিয়ার হওয়া লাগবে, সো এই কারণে কিন্তু আমি ওইভাবেই রেডি করি পড়াগুলা, ওইভাবে কিন্তু আমি ডেসক্রাইব করি। আপনি হয়তো আমি পড়ার সময় যদি আপনি পাজেল হয়ে যান, আপনার ব্রেন যদি কাজ না করে, আপনি মানে টেনসড হওয়ার কোনো কারণ নেই। আপনি রেকর্ডিং গুলো শুনলেই ক্লিয়ার হয়ে যাবেন, কারণ প্রত্যেকটা পড়া আমি খুব সুন্দরভাবে সাজাইছি। আমার পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো খুব সুন্দরভাবে সাজানো, খুবই গুছানো, রিপিটেশন নাই, কনফিউশন নাই, মিস আন্ডারস্ট্যান্ডিং নাই, এখানে কোনো ভুল টুল নাই। আপনি না গ্রামাটিক্যাল ভুল পাবেন, না কোনো কনসেপচুয়ালি থিওরিটিক্যাল ভুল পাবেন, হ্যাঁ। সো আপনি কনফিডেন্ট থাকেন যে আমাদের আমাদের সবকিছু ঠিক আছে। সো আপনি আপনার শুধু তাল মিলাইতে হবে আপনাকে। তারপরে যেটা বলতেছিলাম, যে আমি কি করতেছি, যে আমার আমার এক্সপোর্টার প্রোটেকশন অফার্ড বাই ডকুমেন্টারি ক্রেডিট অথবা এলসি, ডকুমেন্টারি ক্রেডিট অথবা এলসি এর ক্ষেত্রে আমার আমার প্রোটেকশন গুলো কি কি, আমার এক্সপোর্টার প্রোটেকশনটা কি,
সব প্রোটেকশন তো এক্সপোর্টারের জন্যই, তাই না? সো এক্সপোর্টারের জন্যই তো প্রোটেকশন, যে আমার এক্সপোর্টার যাতে ভয় না পায় যে পেমেন্ট পাবে কিনা না পাবে, ওই কারণে তো আসলে ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করা হয়, এলসি ইস্যু করা হয়। সো এটাকে ব্যাংক গ্যারান্টি দিচ্ছে, ওয়ালমার্টের ব্যাংক গ্যারান্টি দিচ্ছে যে তুমি আমার যদি বায়ার যদি তো আমার সেল জিনিসটা পেমেন্ট না করে আমি করব, ব্যাংক হয়ে আমি করব। ঠিক আছে। ইম্পোর্টার প্রোটেকশন কি? ইম্পোর্টারের কিন্তু সুবিধা ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে। ইম্পোর্টারের সুবিধা কি? ওয়ালমার্টের সুবিধা কি? ওয়ালমার্ট যদি পে না করতেও পারে, আমার ব্যাংক পে করে দিচ্ছে, তো সে এখানে ক্রেডিট পাচ্ছে, একটা একটা ক্রেডিট পাচ্ছে, হ্যাঁ। যেটা নন ফাইন্যান্স ব্যাংকের দিক থেকে ওয়ালমার্টের ব্যাংকের জন্য এটা এক সময় ছিল নন ফান্ডেড লাইবিলিটি। সে শুধু গ্যারান্টি দিচ্ছে, এলসি ওপেন করতেছে। যদি আমার ওয়ালমার্ট যদি পে না করে ওই প্রোডাক্টের প্রাইস, তখন কিন্তু ওয়ালমার্টের যে ব্যাংক, ওই ব্যাংকের জন্য এটা কি হবে? ফান্ডেড ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে। তো ডকুমেন্টারি কালেকশন ডিফারেন্স কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। ডকুমেন্টারি ক্রেডিটে আমার কি হয়? ব্যাংক গ্যারান্টি পেমেন্ট। আর কালেকশনে কি হয়? ব্যাংক ফেসিলিটেড ডকুমেন্ট শুধু ফেসিলিট করে। হ্যাঁ। এখানে কিন্তু আমার গ্যারান্টি দেয় না। রিস্ক ডিস্ট্রিবিউশন ব্যাংক এশিওর পেমেন্ট রিস্ক, বাট আমার ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে এক্সপোর্টার বিয়ার পেমেন্ট রিস্ক, কারণ এক্সপোর্টারের উপর রিস্ক জড়িত। এক্সপোর্টারের যে ব্যাংক, সেই শুধু তার বায়া হয়ে কাজ করে, এখানে কোনো গ্যারান্টি দেয় না। 3 নম্বর হলো পেমেন্ট টাইমিং, আমার গ্যারান্টেড আপন ডকুমেন্ট কমপ্লায়েন্স। আমার যদি আমি কমপ্লাইট ডকুমেন্ট, শিপিং ডকুমেন্ট যখন আমি প্লেস করবো ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে, সাথে সাথে পেমেন্টটা পেয়ে যাই। বাট ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে কি হতে পারে? যে ডিপেন্ড অন দ্য বায়ার উইলিংনেস, বায়ার কি দিবে কিনা দিবে না, এটা কিন্তু বায়ারের উইলিংনেস এর উপর ডিপেন্ড করবে। এখানে কিন্তু আমার যে আমার বায়ারের উইলিংনেস এর উপর ডিপেন্ড করবে। এখানে কিন্তু আমার সেলারের কিন্তু ওইরকম সে থাকে না, হ্যাঁ। সেলারের কিন্তু ওইরকম সে থাকে না, সেলারের কিন্তু ওইরকম সে থাকে না। তো যেটা বলতেছিলাম, তারপর টাইমিং এর গেল। ডকুমেন্ট হ্যান্ডলিং, ব্যাংক ভেরিফাই বিফোর পেমেন্ট, পেমেন্টের পূর্বে ব্যাংক ভেরিফাই করে, হ্যাঁ। ওয়ালমার্টের যে ব্যাংক, ও ভেরিফাই করে তারপর পেমেন্টটা দিয়ে থাকে। বাট আমার আমার কি ডকুমেন্টের কালেকশনের ক্ষেত্রে ব্যাংক ভেরিফাই করার কোনো দায়িত্ব নাই। সে শুধু কি করে? কালেকশনের কাজটা করে থাকে। তো এই ছিল ডিফারেন্স গুলা। আমার ডিসক্রিপেন্সি ইন শিপিং ডকুমেন্ট, এটা কিন্তু একটা একটা সময় কি ছিল কি, আমি যদি গল্পের মতো করে বলি, একটা সময় ছিল কি, ধরেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা খুব জটিল হয়ে যেত। জটিল হইতো কিরকম? আপনার কন্টাক্টে ছিল একরকম, শিপমেন্ট হয়েছে একরকম, তো ছোটখাটো ভুলের কারণেও না পেমেন্ট গুলো আটকায় দিত, ইম্পোর্টার পেমেন্ট গুলো আটকায় দিত। সো পরবর্তীতে দেখা গেছে যে এই জিনিসগুলো নিয়ে অনেক সমস্যা হয়েছে। সো এই সমস্যা গুলা মিট আপ করার জন্য আমার আমার বিভিন্ন যে পার্টি গুলো আছে, রেগুলেটরি বডি আছে, ওরা ডিসিশন নিয়েছে যে ছোটখাটো সমস্যাগুলো ইগনোর করবে। এই ছোটখাটো সমস্যার কারণে তুমি বড় ধরনের যদি তুমি পেমেন্টটা আটকায় দাও, তখন কিন্তু যে এক্সপোর্টার, সে পরবর্তী এক্সপোর্ট করতে চায় না। এটা কিন্তু পুরো ইন্টারন্যাশনাল ট্রেডে এফেক্ট করে। একটা সময় ছিল, এটা 10 থেকে 15 বছর আগে। তো ওইখানে, তো ওই সময়ে কি কি ডিসক্রিপেন্সি ছিল? আমার ইনকারেক্ট নেম এবং অ্যাড্রেসে কোনো, ঠিক আছে, ওই যে বললাম না যে আমার তো, আমি এক্সপোর্ট ইম্পোর্ট অনেকগুলো ডকুমেন্ট, আমার সেল কন্ট্রাক্ট আছে, এলসি আছে, এখানে আমার আমার শিপিং ডকুমেন্ট আছে, হ্যাঁ। তারপর আমার আমার এই যতগুলো ডকুমেন্ট জড়িত, সবগুলো ডকুমেন্টে আমার কি কি কমন ডিসক্রিপেন্সি থাকতে পারে, এবং ওগুলো ডেসক্রিপশন এখানে শিখবো। তো প্রথম ডিসক্রিপশন হলো নেম এবং অ্যাড্রেসের ডিসক্রিপেন্সি। যে আমার যদি আমার বাইরের নেমে যদি সমস্যা থাকে, হ্যাঁ। সো আবার অ্যাড্রেসে যদি কোনো ভুল থাকে, ইনকারেক্ট ডেট, আমি যদি ডেটে কোনো ভুল থাকে, হ্যাঁ। ডকুমেন্ট ওমিশন, আমি যদি কোনো ডকুমেন্ট ওমিশন চলে মিসিং হয়ে যায়। নন কমপ্লায়েন্ট ডেসক্রিপশন, আমি যে ডেসক্রিপশন গুলো দিচ্ছি, প্রত্যেকটা টার্মে কিন্তু ডেসক্রিপশন থাকে। সো ডেসক্রিপশন গুলো আমার নন কমপ্লায়েন্ট হচ্ছে কিনা। কারণ আমরা সবাই জানি যে পুরো ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল ট্রেড সেটেলমেন্ট হয় আমার কি, যে কতগুলো রুলস এবং রেগুলেশনের মাধ্যমে, সো ওই রেগুলেশনের বাইরে বাইরে যাচ্ছে কিনা এটা দেখা হয়। তারপরে ইনকমপ্লিট আনসাইন্ড ডকুমেন্ট, ধরেন ডকুমেন্ট ইস্যু করে দিয়েছেন, সাইনই করা হয় নাই, এটাও একটা ডিসক্রিপেন্সির ভিতরে পড়ে। প্রেজেন্টেশন টাইম ফ্রেম, আমি আসলে ডকুমেন্ট প্রেজেন্ট করার কথা ছিল যে টাইমে, এই টাইমে প্রেজেন্ট করি নাই। কোয়ান্টিটি ডিসক্রিপেন্সি, আমার কোয়ান্টিটি আসলে মানে আমার এক এক ডকুমেন্টে যদি এক এক কোয়ান্টিটি থাকে, ধরেন আপনি এলসি তে একরকম কোয়ান্টিটি ছিল, সো এলসি তে একরকম কোয়ান্টিটি ছিল, আবার আপনি কি করলেন যে আপনার ইনভয়েসে একরকম কোয়ান্টিটি, শিপিং ডকুমেন্টে একরকম কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি ডিসক্রিপেন্সি হইতেই পারে, হ্যাঁ। এটা অনেক কারণে হইতে পারে, এগুলো কিন্তু হয়ে থাকে। তো ঠিক আছে। সো এটা এটা আমার একটা একরকম ডিসক্রিপেন্সি। ফ্রেট চার্জ, সো ফ্রেট চার্জেও কিন্তু ডিসক্রিপেন্সি হইতে পারে। ফ্যাক্টরিং ফরফিটিং, এটা সিম্পল দুইটা জিনিস, এটা শুরুতে একটু কঠিন মনে হবে, আমি সহজ করে বলে দিচ্ছি। ফ্যাক্টরিং এবং ফরফিটিং ডিফারেন্স কিন্তু পরীক্ষা আসতে পারে। ফ্যাক্টরিং এবং ফরফিটিং এর মূল কথা হলো, আমার ফ্যাক্টরিংটা হলো আমি কি করি,
আমি লোন নিয়ে থাকি, কিসের জন্য লোন দেখি? শর্ট টার্ম অ্যাকাউন্ট রিসিভেবল এর এগেইনস্টে যদি আমি কি করি, লোন নেই, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সার্ভিস ইনভলভ সেল অফ শর্ট টার্ম অ্যাকাউন্ট রিসিভেবল। কোনো এক্সপোর্টার যদি কি করে, শর্ট টার্ম অ্যাকাউন্ট রিসিভেবল গুলোর এগেইনস্টে সে যদি লোন নিয়ে থাকে, ওইটা হবে আমার কি, ফ্যাক্টরিং। এবং আমার ইমিডিয়েট ক্যাশ মিট আপ করার জন্য এটা অনেক সময় করা হয়, আমি আনপেড ইনভয়েস গুলো যদি সেল করি, এক্সাম্পল, একটা রিয়েল লাইফ এক্সাম্পল। সো বেসিক্যালি এটা আমি এইভাবে মনে রাখেন, আপনি এটা শর্ট টাইমের অ্যাকাউন্টস গুলো রিসিভেবল এগেইনস্টে আমি লোন নিয়ে থাকি, ইমিডিয়েট ক্যাশের জন্য নেই, এটা আমার হঠাৎ করে ক্যাশের দরকার হচ্ছে, সো আমি তখন এই জিনিসটা করে থাকি। আনপেড ইনভয়েস গুলো আমি কি করি, সেল করে থাকি এইটার মাধ্যমে। তাহলে ফরফিটিংটা কি? ফরফিটিংটা হলো আমার ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে হয়তো সবাই জানি, তো এটা হলো মিডিয়াম টার্ম লোনের জন্য আর কি। এই মেকানিজমের মাধ্যমে, ফরফিটিং এর মাধ্যমে আমি মিডিয়াম টার্ম লোন নিয়ে থাকি। এটা আমার আমার কি থাকে যে আমার আমার মিডিয়াম টার্ম লোন গুলো আমি নিয়ে থাকি এই ফরফিটিং এর মাধ্যমে। ডিফারেন্সটা কি? আমি অলরেডি ডিফারেন্স পেয়ে গেছি, এটা একটা শর্ট টাইমের জন্য, ফ্যাক্টরিং হলো শর্ট টাইমের জন্য, আর ফরফিটিং হলো মিডিয়াম টু লং টাইমের জন্য। নেচারটা কি আমার আমার কি, যে আমার এটা অনগোয়িং, আমার ফ্যাক্টরিংটা অনগোয়িং মিট আপ করার জন্য হয়, হঠাৎ করে কোনো টাকা দরকার হলে ওই কারণে আমি ফ্যাক্টরিং করে থাকি। বাট ফরফিটিংটা আমি কি করি, লার্জ এক্সপোর্ট ট্রানজাকশন, আমি যে বড় ধরনের কোনো ট্রানজাকশন করার জন্য আমি কি করি, ফরফিটিং করে থাকি। সো এই দুইটা ডিফারেন্স আপনি অবশ্যই মনে রাখতে হবে, এটা পরীক্ষায় এসে থাকে। সো আমরা ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি অলরেডি পড়ে আসছি, অ্যাপ্লিকেশন ইউজেস ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি, ট্রেড ট্রানজাকশন এটা পড়ে আসছি, ডাইরেক্ট ব্যাংক গ্যারান্টি, ইনডাইরেক্ট ব্যাংক গ্যারান্টি আমরা এটা দেখবো। ঠিক আছে, কম্পেয়ারিং ডাইরেক্ট ব্যাংক গ্যারান্টি, ইনডাইরেক্ট ব্যাংক গ্যারান্টি। সো ডাইরেক্ট ব্যাংক গ্যারান্টি নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, আমরা এলসিজিটা পড়ছি, ওটা ডাইরেক্ট ব্যাংক গ্যারান্টি। এখানে বেনিফিশিয়ারি থাকে, ইস্যুইং ব্যাংক থাকে, হ্যাঁ, দুইটা ব্যাংক থাকে। বাট ইনডাইরেক্টলি কি করে, থার্ড পার্টি কিন্তু জড়িত, তিনটা পার্টি জড়িত, বেনিফিশিয়ারি, অ্যাপ্লিকেন্ট, গ্যারান্টর ব্যাংক। সো আমার 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 কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টি জড়িত থাকে ইনডাইরেক্ট ব্যাংক গ্যারান্টিতে। পেমেন্ট রেসপন্সিবিলিটি কি, ডাইরেক্টলি রেসপন্সিবল টু দ্য বেনিফিশিয়ারি, এখানে কিন্তু এটা ডাইরেক্টলি রেসপন্সিবল, এখানে তো থার্ড পার্টি যেহেতু জড়িত, ইনডাইরেক্টলি রেসপন্সিবল। ঠিক আছে। সো আমার পেমেন্ট ট্রিগার কি, যে আমার আমার বেনিফিশিয়ারি ক্লেম উইদাউট ইনভলভিং দ্য অ্যাপ্লিকেন্ট। আমার আমার এখানে কি বেনিফিশিয়ারি এবং আমার বেনিফিশিয়ারির সাথে কিন্তু ব্যাংকের ডাইরেক্ট রিলেশনশিপ, এবং আমার কি এখানে কি, যে আমার ইনডাইরেক্ট গ্যারান্টিতে কিন্তু কি আমার অ্যাপ্লিকেন্ট জড়িত। আমার ডাইরেক্ট ব্যাংক গ্যারান্টিতে হলো মোর ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবিলিটি বেশি, বাট ওইটাতে ফ্লেক্সিবিলিটি কম। ওইটাতে একটা ফর্মাল প্রসেস ফলো করে এটাকে নেওয়ার দরকার হয়। রিস্ক ডিস্ট্রিবিউশন, আমার ইস্যুইং ব্যাংক আসলে রিস্কটা বিয়ার করে থাকে। আমার আমার ইনডাইরেক্টলি কি করতে হয়, রিস্ক কন্টিনজেন্ট টু দ্য অ্যাপ্লিকেন্ট ডিফল্ট, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট ডিফল্টের সাথে অনেকটা রিস্কটা জড়িত। ঠিক আছে। কস্ট, এটা আমার ডাইরেক্ট ব্যাংক গ্যারান্টিতে কস্ট কম। কস্ট কম কেন? আমার যেহেতু দুইটা পার্টি জড়িত, এখানে কমপ্লেক্সিটি কম, সিম্পলিসিটি আছে, এই কারণে আমার কস্ট কম। বাট এখানে কিন্তু ইনডাইরেক্ট ব্যাংক গ্যারান্টিতে কিন্তু আমার হাই হাই কস্ট বিয়ার করতে হয়, কারণ এখানে কিন্তু কমপ্লিকেটেড একটা ট্রানজাকশন, এখানে এখানে তিনটা পার্টি জড়িত থাকে। তো এই ছিল আমার ডিফারেন্স, হলো আমার ডাইরেক্ট ব্যাংক গ্যারান্টি এবং ইনডাইরেক্ট ব্যাংক গ্যারান্টির ভিতরে। আমি এখন চলে যাচ্ছি অ্যাডভান্টেজ অফ ডকুমেন্ট। এগুলো খুব সিম্পল পড়া, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। লিমিটেশন অফ লেটার অফ ক্রেডিট, আমরা লিমিটেশন গুলা তো আমরা একটা একটা মজার পরে চলে যাচ্ছি। এই পড়ার আগে আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আমরা আবার পড়ায় ফিরে আসবো, যেহেতু আমরা ক্লাসের প্রায় মাঝামাঝি চলে আসছি। আমাদের খুব বেশি পড়া নাই, লাস্টের চ্যাপ্টারটা খুব বেশি বড় না, এবং পড়াগুলো খুব সহজ। তো আমরা এতক্ষণ যা পড়ছি ওইটা নিয়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি। ব্যাক টু ব্যাক এলসি, বাইরে যেটা কথাটা বলতেছিল যে আমরা ব্যাক টু ব্যাক এলসি নিয়ে কোশ্চেন করতেছিলাম, কথা বলতেছিলাম। সো ব্যাক টু ব্যাক এলসিটা কি? আমি ব্যাক টু ব্যাক এলসিটা হলো আমি আমি কি করি, যে আমার আমার যে আমার মেন যে এলসি, মেন এলসি কে ব্যাক এন্ডে রেখে, কোলাটারাল হিসেবে রেখে, আমার ডোমেস্টিক ব্যাংক, এক্সপ্লোরার ব্যাংক, আবার নতুন করে যে আমার র মেটেরিয়াল আমদানি করার যে এলসি এলসি করার সুযোগ দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে, ওইটা হলো ব্যাক টু ব্যাক এলসি। আমি যদি একটু ডিটেল বলি, আপনি চিন্তা করেন, ওয়ালমার্টের ব্যাংক, ওয়ালমার্ট যখন ইউএস এর ব্যাংক যখন আমাকে এলসি দিছে, মাদার এলসি দিছে, ইউএস এর ব্যাংকে এমনি এমনি দিছে? জীবনেও না, এমনি এমনি কিন্তু দেয় নাই। ওয়ালমার্টের সাথে হয়তো তার লং টাইম ব্যবসায়িক রিলেশন আছে, তারপর ব্যবসায়িক রিলেশন থাকলে তো এলসি ওপেন করে না, তার এগেন্সে তাকে অবশ্যই কিছু না কিছু কোলাটেরাল রাখা দরকার হয়েছে, তাই না? হ্যাঁ, কোলাটেরাল রাখা দরকার হয়েছে, হয়তো আমার এফডিআর আছে, অথবা আমার ওইখানে ওর হয়তো কোনো অন্য কোনো অ্যাসেট, সেই কোলাটেরাল হিসেবে রেখে বলছে, ভাই তোমার কাছে আমি সম্পদটা রাখলাম, ক্যাশটা রাখলাম, আমি এফডিআরটা রাখলাম, তুমি আমার এগেন্সে এলসি ওপেন করো। তোমার ব্যাকএন্ডে তোমার রিস্ক, তুমি আমি যদি পে না করি তাহলে তো তুমি পে করে দিবা জানি, তো তখন তোমার যাতে রিস্ক কমে, তুমি যাতে আমার কাছে আদায় করতে পারো টাকাটা, ওই কারণে তো আমি কিছু কোলাটেরাল দিচ্ছি, তাই না? সেম জিনিসটা দেখেন ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে, এক্সিম ব্যাংক যে আমার এগেনস্টে এলসি খুলবে র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য, তার জন্য কোলাটেরাল কি, ওই যে মাদার এলসিটা কোলাটেরাল।
হ্যাঁ, ওইটার এগেনস্টে সে কিন্তু আমাকে এলসি ওপেন করার সুযোগ দিচ্ছে, আমাকে এখানে এফডিআর করা লাগতেছে না, ক্যাশ দেওয়া লাগতেছে না। হ্যাঁ, সো ক্যাশ মার্জিন রাখা দরকার হয়, আমরা সবাই জানি তাই না? সো আমার ক্যাশ মার্জিন রাখা দরকার হচ্ছে না, আমার বড় ধরনের কোনো এখানে কি ইনভলভমেন্ট নাই, মাদার এলসি রেখে আমি কি করতে পারতেছি, ইম্পোর্ট করতে পারতেছি। সো এটা কিন্তু আমার একটা কোলাটেরাল হিসেবে কাজ করতেছে আমার আমার ব্যাক টু ব্যাক এলসি যে ব্যাংক বলতেছে ওই ব্যাংকের জন্য। সুবিধাটা কি কি? আপনি কিন্তু ডেফিনেশনে যে একটা বইয়ের কথা লিখতে হবে তা না, আপনি যদি আমি যে কথাগুলো বললাম, এক্সাম্পল দিলাম, একটা ব্যাকিং থেকে আসলাম, মাদারলেস থেকে শুরু করে আসলাম, আপনি এই গল্পগুলো কিন্তু লেখলে লেখলে পারবেন। আপনি যদি একটু সুন্দর করে লেখেন, আপনি শুধু একটা সাজেশন হলো কি, আপনি প্রথম লাইনটা না ব্যাক টু ব্যাকের ডেফিনেশনটা লেখেন। আপনি একবারে শুরুতেই গল্পে চলে যাবেন না, আপনি শুরুতেই ব্যাক টু ব্যাক এলসি ডেফিনেশন যখন আসবে, আপনি শুরুতেই গল্পে চলে যাবেন না, শুরুতেই ব্যাক টু ব্যাক এলসি কাকে বলে ওই জিনিসটা লিখবে। যে কোনো ব্যাংক যদি কোলাটেরাল হিসেবে তার মাদার এলসি কে রেখে যদি কোনো নতুন এলসি করার সুযোগ দেয়, গ্যারান্টি দেয় ইম্পোর্ট করার জন্য র মেটেরিয়াল, ওইটা হলো ব্যাক টু ব্যাক এলসি। এভাবে ডেফিনেশনটা 2 লাইনে লিখবেন, তারপর আপনি গল্পে চলে যাবেন, ঠিক আছে? তো যে কথা বলতেছিলাম, সুবিধাটা কি কি? ফ্লেক্সিবিলিটি, যে আমার এটা কিন্তু আমার ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, আমার আমার ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, আমার দুই এন্ডে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। আমার যে যে এলসিটা ওপেন করতেছে তার জন্য ফ্লেক্সিবিলিটি কি, তার থ্রোতে যদি এলসিটা আসছে এবং সে যদি এটা লিয়েন রাখতেছে তার জন্য ফ্লেক্সিবিলিটি, সে কি করছে, রিস্ক মিটিগেট হচ্ছে। আবার যে এক্সপোর্টার তার জন্য কিন্তু ফ্লেক্সিবিলিটি হচ্ছে, তার কিন্তু বড় ধরনের ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকতেছে না, নতুন করে ইনভেস্ট করা লাগতেছে না, ক্যাশ মার্জিন রেখে এলসি ওপেন করা লাগতেছে না, সেই মাদার এলসির এগেনস্টে সে কি করতেছে, আমার এলসি টা ওপেন করতেছে ব্যাক টু ব্যাক এলসি। সো তার জন্য ফ্লেক্সিবিলিটি আছে। সো 2 নাম্বার সুবিধা হলো রিস্ক মিটিগেশন, এখানে কিন্তু রিস্ক মিটিগেট হয়, সবারই রিস্ক মিটিগেট হয়। ব্যাংকের ভিউ পয়েন্ট থেকে কিন্তু তার জন্য রিস্কটা মিটিগেট হয়ে যায়, যেহেতু সে কি পাচ্ছে, কোলাটেরাল হিসেবে মাদার এলসিটা পাচ্ছে। ট্রেড অপরচুনিটি, এখানে কিন্তু একটা ট্রেড অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু ট্রেড অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, যে আমার একটা ডিল ছিল শুধু, ওয়ালমার্ট আমার কাছে প্রোডাক্ট চাইছে, আমি এক্সপোর্ট করব, আমি প্রোডাক্ট প্রডিউস করব, এক্সপোর্ট করব, শুধু একটা ডিল ছিল। ব্যাক টু ব্যাক হওয়ার কারণে কিন্তু এই সেম ট্রানজাকশন কিন্তু আরেকটা ডিল ওপেন হচ্ছে। সো এখানে ট্রেড ফেসিলিটিস হচ্ছে, আপনার বিশ্বে, পুরো বিশ্বে যত বেশি ট্রেড হবে, যত বেশি বাইসেল হবে, যত বেশি মেকানিজম গুলো যত বেশি স্মুথ হবে, যত বেশি ট্রানজাকশন রোল ওভার যত বেশি হবে, ইকোনমি কিন্তু তত ভাইব্রেন্ট হবে। হ্যাঁ, তত ভাইব্রেন্ট হবে। আর যদি আমি ক্লিয়ারলি বলি, ধরেন আপনি যদি কোনো কিছু না কিনেন, হ্যাঁ, ওয়ালমার্ট যদি, ইউএস এর মানুষ যদি কাপড় না পরে, ওয়ালমার্ট কাপড় কিনবে না বাংলাদেশ থেকে, কাপড় না কিনলে কি হবে, আমি প্রডিউস করবো না, আমি প্রডিউস না করলে কি করবো, ব্যাক টু ব্যাক এলসিও খুলবো না, তো ইন্ডিয়ার ব্যবসা হবে না। দেখেন কতগুলো পক্ষ জড়িত। কিন্তু ইউএস এর মানুষ যদি বেশি কাপড় ইউজ করে, ওয়ালমার্ট ইম্পোর্ট করবে, প্রচুর এলসি দিবে, বাংলাদেশের গার্মেন্টস গুলা প্রডিউস করবে, প্রচুর ব্যাক টু ব্যাক এলসি হবে, ব্যাক টু ব্যাক এলসি এগেইনস্ট আবার ইন্ডিয়ার ব্যবসায়ীরাও ব্যবসা করবে। এইভাবে কিন্তু ইকোনমি ভাইব্রেন্ট হয়, পুরো ওয়ার্ল্ড ভাইব্রেন্ট হয়, পুরো ওয়ার্ল্ড ভাইব্রেন্ট হয়, ইকোনমিক্যালি ভাইব্রেন্ট হয়। সো আমার ট্রানজাকশন যত বেশি হবে তত কিন্তু ইকোনমির জন্য ভালো। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, অসুবিধা গুলো কি কি, এটা কিন্তু কমপ্লেক্স প্রক্রিয়া তাই না, একটা কমপ্লেক্স জিনিস। সিম্পলি কমপ্লেক্স কেন, এটা মনে রাখেন, আপনি সহজ করে লিখে দেন। যদি এখানে আমার মাদার এলসি কে আমি ব্যাক টু ব্যাক রেখে, কোলাটেরাল রেখে আবার নতুন করে একটা এলসি খুলতেছি, আমার এই যে আমার মানে এইটাই কিন্তু একটা কমপ্লেক্সিটি। হ্যাঁ, কস্ট জড়িত এখানে, কিন্তু এলসি কিন্তু ইজিলি এমনি এমনি ওপেন হয় না, এখানে কিন্তু ট্রানজাকশন কস্ট জড়িত। আমি যদি ধরেন ব্যাক টু ব্যাক খোলা না রাখতো, আমার র মেটেরিয়াল যদি আমার নিজের কাছে থাকতো, আমি দেশ থেকে যদি প্রডিউস করি, সবকিছু করতে পারতাম, আমার ব্যাক টু ব্যাক এর এলসির কোশ্চেনও আসতো না, ওখানে খরচ গুলো চলে আসতো না। এখন কিন্তু আবার কিছু নতুন করে এক্সপোর্টারের ম্যানুফ্যাকচার করার সাথে সাথে আবার সে নতুন এলসি খোলার কস্ট ইনকার করার দরকার হচ্ছে, টাইম কনজিউমিং। এটা কিন্তু এত সহজ না, আমার ধরেন এখানে টাইমের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে কিন্তু টাইম কিল হয়, আমি আবার এলসি ওপেন করি, এলসি আমার ইন্ডিয়াতে পাঠাই, ইন্ডিয়া ও আবার ওই এলসি এগেনস্টে কি করে আমাকে প্রোডাক্ট দিচ্ছে, ওই প্রোডাক্ট শিপমেন্ট হচ্ছে, শিপমেন্ট হয়ে আসার পরে বাংলাদেশে আমি ওই জিনিস নিয়ে তারপর কাজ করে তারপর আমি এক্সপোর্ট করতেছি। যদিও কিছু করার নাই, আমাকে ইম্পোর্ট করার সাথে আমি আসলে প্রডিউস করতে পারবো না। ঠিক আছে? সো ব্যাংকের ক্ষেত্রে কি প্রিকশনস নেওয়া দরকার হয় ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে? ভেরিফাই অরিজিনাল এলসি, আমাকে অবশ্যই অরিজিনাল এলসি ভেরিফাই করা লাগবে। ফেক এলসির ক্ষেত্রে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে আমি ইন্ডিয়া থেকে র মেটেরিয়াল নিয়ে আসলাম, আনার পরে কি করলাম, আমি ওই জিনিস প্রডিউস করে আমি কি করলাম, আমি লোকাল মার্কেটে সেল করে দিলাম। সো আমার কি হবে, ওই এক্সিম ব্যাংক কি হবে, এক্সিম ব্যাংক তো আর সে তো আর প্রফিট পাবে না, আমার ইন্ডিয়াকে তো তাকে পেমেন্ট করে দেওয়া লাগবে, বাট এই কোম্পানি তো তাকে কোনো পেমেন্ট দিবে না। ইভেন তার ব্যাক টু ব্যাক এলসি যেহেতু ফেক, সো আমার ইউএস থেকে কোনো ডলার আসবে না, সো সে কিন্তু বিপদে পড়ে যাবে। এই কারণে কি করতে হবে, অবশ্যই মাদার এলসি ভেরিফাই করা লাগবে। সিকিউর কোলাটেরাল, আমার কিন্তু কোলাটেরাল সিকিউরিটি এনশিওর করা লাগবে। যদি কাভারেজ না হয়, মাদার এলসি যদি কাভারেজ না হয়, আমাকে এডিশনাল কাভারেজ নেওয়া লাগবে। প্রপার ডকুমেন্টেশন, আমি যদি তার কাছে ঠিকভাবে সিগনেচার না নেই, প্রপার ডকুমেন্টেশন যদি মেনটেন না করি, তখন কিন্তু বড়োয়ার ডিফল্ট হয়ে যাবে, নন ফান্ডেড লাইবিলিটি ফান্ডেড লাইবিলিটিতে রূপান্তরিত হবে। তো এখানে একটা ডিফারেন্স পড়বো আমরা, ব্যাক টু ব্যাক এলসি নিয়ে অনেক কিছু পড়তেছি, কারণ হলো এটা পরীক্ষা এসে থাকে। আমরা লেটার অফ ক্রেডিট এবং ব্যাক টু ব্যাক এলসি ডিফারেন্স আমরা অলরেডি জানি, তারপর আমি কি আর একবার পড়তেছি। আমার লেটার অফ ক্রেডিট বা এলসি তে 2টা পার্টি জড়িত, ইম্পোর্টার এবং এক্সপোর্টার জড়িত। ঠিক আছে, আমার ব্যাক টু ব্যাক এলসি 3টা পার্টি জড়িত, ইম্পোর্টার, এক্সপোর্টার, তার সাথে সাথে আবার অ্যাডভাইজিং ব্যাংক জড়িত। পারপাসটা কি, আমার ইস্যুর পেমেন্ট টু দা এক্সপোর্টার, আমার মাদার এলসি থেকে আমাকে এক্সপোর্টারকে ইস্যুরেন্স দিচ্ছে যে ঠিক আছে, আমি
পেমেন্টটা দিব, না দিলে ব্যাংক দিবে। বাট আমার ব্যাক টু ব্যাক এলসিতে কি কি হচ্ছে যে সিকিউরড গুড ফর এক্সপোর্ট ইউজিং অরিজিনাল এলসি অ্যাজ কোলাটারাল, আমার অরিজিনাল এলসি কোলাটারাল হিসেবে রেখে তারপর আমি কি করতেছি, আমার সিকিউরিটি আমি আরেকটা এলসি ইস্যু করতেছি। ইস্যুয়ার রেসপন্সিবিলিটি আমার আমার এখানে মাদার এলসিতে আমার ইস্যুয়ারের রেসপন্সিবিলিটি হলো আমার পে করা, আমার ডকুমেন্ট যখন শিপিং ডকুমেন্ট যখন আমি আমি প্লেস করব, প্লেস করার সাথে সাথে কিন্তু আমার ওয়ালমার্টের যে ব্যাংক, ইউএস এর যে ব্যাংক, সে কিন্তু পেমেন্টটা দিতে বাধ্য থাকবে। বাট ব্যাক টু ব্যাক এলসিতে কি হয় যে আমার কি হয় যে আমার 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 কি হয়, এটা কিন্তু আবার আবার আমার ডোমেস্টিক ব্যাংক এক্সিম ব্যাংক কিন্তু আরেকটা গ্যারান্টি দিচ্ছে র মেটেরিয়াল আমদানি করার জন্য। ঠিক আছে, তারপর 4 নম্বর হলো কোলাটারাল। আমার কিন্তু ওই যে মাদার এলসিতে কিন্তু ইউএস এর ব্যাংক কোলাটারাল নো কোলাটারাল নিডেড পেমেন্ট এসুরেন্স টোল, যে আমার ওইখানে কিন্তু আমার কোলাটারাল নিডেড বলাটা ভুল, হয়তো বিভিন্ন ফর্মে রাখে, 100% কোলাটারাল রাখে না। বাট অরিজিনাল এলসিটা হলো কোলাটারাল হিসেবে কাজ করে ব্যাক টু ব্যাক এর ক্ষেত্রে, এটা আমরা অলরেডি শিখছি। রিস্ক অ্যালোকেশন কি, মোর রিস্ক ইম্পোর্টার, এখানে কিন্তু ইম্পোর্টারের জন্য মোর রিস্ক। ব্যাক টু ব্যাকে কি হয়, এক্সিম ব্যাংক কিন্তু তার একটা মাদার এলসি আছে, সে যদি প্রপার ভেরিফাই করে ডকুমেন্টেশন মেনটেন করে, মাদার এলসির যে প্রসিড আসার পরে সে কিন্তু ওইখান থেকে কিন্তু কেটে রেখে ব্যাক টু ব্যাক এলসির পেমেন্টের পোর্শন কেটে রেখে কিন্তু বাকিটা সে ডিসবার্সমেন্ট করে। ঠিক আছে, বাট মাদার এলসি যে ইস্যু করছে ইউএস এর ব্যাংকের কিন্তু কোনো মানে আমার আমার রিস্ক কিন্তু বেশি থাকে, ডিফল্ট হইলে তাকে পুরো রিস্ক বিয়ার করার দরকার হয়। তো এই ছিল আমার 5টা ডিফারেন্স। সো আপনি 5টা ডিফারেন্স লেখলেই হবে। এবার আর আসি আমরা স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট। তো আমরা লেটার অফ ক্রেডিট পড়ছি, আবার স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ডিফারেন্স কি? আমার লেটার অফ ক্রেডিট এবং আমার স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ডিফারেন্স কি? সো স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট হলো আমার কি, যে আমার এটাও ব্যাংক গ্যারান্টি, এটাও ওয়ালমার্টের ব্যাংক ইউএস এর ব্যাংক দিয়ে থাকে, এটাও আমার ব্যাংক গ্যারান্টি ফর পেমেন্ট ইফ দ্য অ্যাপ্লিকেন্ট ডিফল্ট অন অব্লিগেশন। আমার এখানে কি ধরেন এখানে এই নর্মাল লেটার অফ ক্রেডিট এবং স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ডিফারেন্সটা আমি সহজে বলে দিচ্ছি। আমার নর্মাল লেটার অফ ক্রেডিটে আমার কি, আমার ব্যাংক ইউএস এর ব্যাংক আমাকে গ্যারান্টি দিচ্ছে যে পেমেন্ট আমার যদি ইম্পোর্টার ওয়ালমার্ট যদি ডিলেও করে আমি সাথে সাথে এট সাইডে আমি পেমেন্টটা দিয়ে দিব, অথবা ডেফার যদি হয় একটা নির্দিষ্ট সময় পরে আমি পেমেন্টটা দিয়ে দিব। যদি ডিলে করে ওয়ালমার্টের সাথে আমি বুঝবো, সে সে পরে দিলেও আমি আমি তোমার পেমেন্টটা দিয়ে দিব। এটা হলো নর্মাল লেটার অফ ক্রেডিটে। বাট স্ট্যান্ডার্ড বাই লেটার অফ ক্রেডিটে ওয়ালমার্ট যদি ডিফল্টও হয়ে যায়, আমাকে যদি একবারও পেমেন্ট না করে, তখন আমি পেমেন্ট দিব, হ্যাঁ, বাংলাদেশে পেমেন্টটা দিব। তো এখানে ডিফল্টের ইস্যুটা জড়িত, ওইখানে ডিফল্ট শব্দটা নাই। নর্মাল লেটার অফ ক্রেডিটে ডিফল্ট শব্দ নাই, ওয়ালমার্ট ডিফল্ট হবে কিনা না হবে ওই কথাগুলো নাই। বলছে যে আমি ওয়ালমার্টের হয়ে আমি তোমাকে পেমেন্ট করে দিব, হ্যাঁ। বাট এখানে হলো ডিফল্ট শব্দটা আছে, স্ট্যান্ড বাই ক্রেডিটে ডিফল্ট শব্দটা আছে, যে ওয়ালমার্ট ডিফল্ট হইলেও তুমি পেমেন্ট পাবা। এটা হলো মোর সিকিউরড ফর এক্সপোর্টার, এভাবে মনে রাখতে পারেন। সো আমার কন্ট্রাক্ট পারফরমেন্স পারপাসটা কি, আমার আমার বিভিন্ন সিনারিও, আমার পারপাসটা কি, প্রোভাইড এ সেফটি নেট ফর নন পারফরমেন্স পেমেন্ট ডিফল্ট অ্যাক্রস ভেরিয়াস সিনারিও। এটা না এই যে স্ট্যান্ড বাই ক্রেডিট ও লেটার অফ ক্রেডিট বিভিন্ন সিনারিওতে হইতে পারে, যে কন্ট্রাক্ট পারফরমেন্স, পেমেন্ট প্রোটেকশন, টেন্ডার বিড, লিগেল ডিসপুট। শুধু যে আমার গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে হবে না, হবে তা না, অন্যান্য ক্ষেত্রেও হয় আর কি এই জিনিসটা। এই গ্যারান্টিটা স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটটা অন্য 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 ইস্যুতে হয়ে থাকে, কন্ট্রাক্ট পারফরমেন্সের ক্ষেত্রে হয়ে থাকে গ্যারান্টি প্রজেক্ট ফুলফিলমেন্ট। ধরেন এটা হইতে পারে, ধরেন আমরা সবাই জানি কি, আমি যদি রিয়েল লাইফের এক্সাম্পল দিই, কন্ট্রাক্ট পারফরমেন্সের যদি একটা এক্সাম্পল দিই, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, ধরেন আমি কি, ধরেন আমরা চায়নার, আমি যদি রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিচ্ছি, যে চায়নার, আমরা জানি যে ঢাকা চিটাগং যে হাইওয়ে, এটা কিন্তু চায়না একটা কোম্পানি আমাকে কনস্ট্রাকশন করে দিচ্ছে, তাই না? তো চায়নার যে একটা কোম্পানি কনস্ট্রাকশন করে দিচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট চায়নার যে কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্টে গেছে, তুমি আমাকে রাস্তাটা বানাই দিবা। তো চায়নার একটা ব্যাংক অবশ্যই গ্যারান্টি দিচ্ছে যে হ্যাঁ, চায়নার যে এই কোম্পানিটা যদি ওই তোমার ঢাকা চিটাগং হাইওয়েটা না বানাই দিতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি, সে যদি ডিফল্ট হয় আমি কি করব, আমি তোমাকে কি করব, আমি কম্পেনসেট করব, ক্ষতিপূরণ দিব। তো ওইটা হলো কন্ট্রাক্ট পারফরমেন্স, হ্যাঁ। এটা হলো কন্ট্রাক্ট পারফরমেন্স। চায়নার ব্যাংক যখন কোনো গ্যারান্টি দিয়ে থাকে রাস্তা বানানোর জন্য, ঢাকা চিটাগং হাইওয়ে বানানোর জন্য, ওইটা হলো কন্ট্রাক্ট পারফরমেন্স। পেমেন্ট প্রোটেকশন, এটা হলো এই গার্মেন্টস এর ক্ষেত্রে এক্সাম্পল আর কি, হ্যাঁ। যে আমার গার্মেন্টস এক্সপোর্টারকে প্রোটেকশন দিচ্ছে, সেফগার্ড দিচ্ছে, যে তুমি তোমার পেমেন্টটা আমি কি করব, আমার যদি ওয়ালমার্ট ডিফল্ট হয়ে যায় আমি তোমাকে পে করব। টেন্ডার বিড, টেন্ডার বিডের ক্ষেত্রে আমরা যখন ওই যে চায়নার যে কোম্পানি, সে যখন বিডটা সাবমিট করছে আমার এখানে, সে যখন বিড সাবমিট করছে কাজটা পাওয়ার জন্য, তখনও কিন্তু আমার চায়নার একটা কোনো ব্যাংক গ্যারান্টি দিছে। কি গ্যারান্টি দিছে, যে যে সে ওই রাস্তা তৈরির জন্য, ঢাকা চিটাগং হাইওয়ে তৈরি করার জন্য সে ক্যাপাবল, হ্যাঁ, সে ক্যাপাবল। সো টেন্ডার সাবমিট করার সময় যে আমাকে গ্যারান্টি দিচ্ছে, ওইটা হলো টেন্ডার বিড। এবং টেন্ডার পাওয়ার পরে যে কাজ করবে কিনা, ওইটা হলো কন্ট্রাক্ট পারফরমেন্স গ্যারান্টি। সো দুইটা কিন্তু দুইটা জিনিস, ফার্স্ট স্টেজে হলো টেন্ডার বিড, তারপরে হলো কন্ট্রাক্ট পারফরমেন্স গ্যারান্টি। লাস্টের আমার পারপাস হলো লিগেল ডিসপুট, হ্যাঁ।
সো আমার এখানে কিন্তু লিগ্যাল ডিসপুট যাতে অ্যারাইজ না হয়, ঠিক আছে, ওই কারণে কিন্তু অ্যাক্ট করে আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হিসেবে কাজ করে আমার ওই যে যে দিয়ে থাকে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট যে ইস্যু করে থাকে, সে কিন্তু এখানে লিগ্যাল ডিসপুট মিনিমাইজ করার ক্ষেত্রে রোল প্লে করে থাকে, লিগ্যাল ডিসপুট মিনিমাইজ করার ক্ষেত্রে রোল প্লে করে থাকে, ঠিক আছে। আমি ডিফারেন্স অলরেডি বলে ফেলছি যে আমার নর্মাল লেটার অফ ক্রেডিটের সাথে আমার স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ডিফারেন্স কি, যে আমার স্ট্যান্ডার্ড লেটার অফ ক্রেডিট ওভার কভার ডিফল্টও কভার করে, হ্যাঁ, আর নর্মাল এসে হলো পেমেন্টের এসুরেন্স দেয়, হ্যাঁ তোমার পেমেন্ট আমি এ, দিব, ঠিক আছে, পেমেন্ট দিব, আমি হয়তো আমি ওয়ালমার্টের কাছ থেকে এনে দিব বা না এনে দিব, ওইটা বলা থাকে না স্পেসিফিক্যালি, বাট আমি পেমেন্ট দিব, এসুরেন্স দেয়। কিন্তু আমার আমার কি আমার এসুরেন্স দেয়, বাট ডিফল্ট হলে যে দিব ওই কথাটা বলা থাকে না আর কি। ইউজেস কনটেক্সট আমার স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট আর ভার্সেটাইল, এটা বিভিন্ন কাজে ইউজ হয়, আমি একটু কি শিখছি, বিট বন্ডের ক্ষেত্রে ইউজ হয়, পারফরমেন্স ফুলফিলমেন্টের ক্ষেত্রে ইউজ হয়, অনেক কাজে ইউজ হয়। বাট আমার 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 কি ইউজ ইন ট্রেড এন্ড বিয়ন্ড। আমার কিন্তু আমার এলসিটা বেসিক্যালি নরমালি এক্সপোর্ট ইম্পোর্টে ইউজ হয়ে থাকে, এক্সপোর্ট ইম্পোর্টে ইউজ হয়ে থাকে। ট্রানজাকশন টাইপ স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট কাভারে ব্রডার রেঞ্জ অফ সিনারিও, অনেক কিছু কাভার করে, বাট লেটার অফ ক্রেডিট শুধু একটা সিনারিও কাভার করে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এবার আসি ট্রান্সফারেবল এলসি অপারেশনাল প্রসিডিউর ইন বাংলাদেশ, এই পড়াটা খুবই সহজ, আমার এইটাতে আমি যাচ্ছি না। ইউপাস এলসি এবং ইউজেন্স এলসি, এটা এটা খুব মজার একটা পড়া, এটা আমাদের অবশ্যই জানা লাগবে। হ্যাঁ, এই পড়াটা জানা লাগবে, এটা 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 কিন্তু পরীক্ষা এসে থাকে। ইউপাস এলসিটা হলো আমার অ্যাড সাইটে, হ্যাঁ, ইউপাস হলো আমার অ্যাড সাইটে পেমেন্ট ডিউ ইমিডিয়েটলি আপন প্রেজেন্টেশন। আমি আরেকটু যদি ডিটেল বলি, ভিতরের কথা বলি, ইউপাস এলসিটা কি, ইউপাস এলসিটা কি, এলসিটা হলো আমার কি ওয়ালমার্টের ব্যাংক, ইউএস এর ব্যাংক যে আমাকে গ্যারান্টি দিচ্ছে, এটা হলো এলসি। সো আমি যখন শিপমেন্ট করব, আমি যখন গার্মেন্টস প্রডিউস করি বাংলাদেশে একেচ ইন্ডাস্ট্রি, আমি শিপমেন্ট করার পর শিপিং ডকুমেন্টটা আমার এক্সিম ব্যাংকের থ্রুতে যখন আমি ইউএস এর ব্যাংকে সাবমিট করব, দেখার সাথে সাথে যদি পে করে দেয়, ওইটা হলো ইউপাস এলসি। ওই 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 ডকুমেন্ট দেখার সাথে সাথে আমাকে পেমেন্ট করে দিবে, এটা হলো ইউপাস এলসি। হ্যাঁ, আর ইউজেন্স এলসি হলো আমার আমার যদি ওইখানে এলসি তে বলা আছে যে তুমি ডকুমেন্ট সাবমিট করার 1 মাস পরে তোমাকে পেমেন্ট দিব, 15 দিন পরে পেমেন্ট দিব, সো ওইটা হবে আমার ইউপাস এলসি, ইউজেন্স এলসি। আমরা খুব স্মুথলি জিনিসগুলো শেষ করব। তো যে ডেফিনেশন আমরা অলরেডি দেখছি, যে আমরা কি পড়তেছি, যে আমরা ইউপিএসএলসি এবং ইউজেন্সএলসি এর ভিতরে ডিফারেন্স পড়তেছি। তো ইউপিএসএলসি আসলে কিছুই না, ইউপিএসএলসি হলো ওই এলসি টা, নরমাল যে এলসি কথা আমরা এতক্ষণ বলছি, যে যেটা আমার কি করা হবে, যে আমার ওয়ালমার্টের ব্যাংক, ইউএস এর ব্যাংক আমাকে দিবে, এক্সপোর্টারকে দিবে, যে আমি আমি কি করব, আমি যখন শিপমেন্ট করার পর শিপিং ডকুমেন্টে যখন আমি সাবমিট করব আমার এক্সিমের থ্রুতে আমার ইউএস এর ব্যাংকে, সেই ডকুমেন্ট হাতে পাওয়ার সাথে সাথে অ্যাট সাইটে যদি আমাকে পেমেন্টটা করে দেয়, এটা হলো ইউজেন্সএলসি। আর যদি কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড পরে দেয়, যেমন 1 মাস পরে আমার পেমেন্ট দিল বা 6 মাস পরে দিল, কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড পরে যদি আমাকে পেমেন্টটা দেয়, তাহলে ওইটা হবে আমার ইউজেন্সএলসি। ঠিক আছে, সাইট পেমেন্ট এটা অলরেডি বলে ফেলছি, যেটা এর সাইটে হয় ইমিডিয়েট পেমেন্ট হয়, আমার শিপিং ডকুমেন্ট প্রেজেন্ট করার সাথে সাথে পেমেন্টটা হয়, বাট এটা ডেফার্ড পেমেন্ট হয়, আমার ইউজেন্সএলসিটা ডেফার্ড পেমেন্ট হয়। 3 নম্বর ডিফারেন্স হলো ইউজেন্স পিরিয়ড, আমার এটা নো ইউজেন্স পিরিয়ড, কোনো রেস্ট পিরিয়ড নাই, বাট আমার ইউজেন্সএলসিতে কি হয়, আমার ইনক্লুডেড ইউজেন্স পিরিয়ড। ঠিক আছে, 4 নম্বর হলো পেমেন্ট রিস্ক, আমার এখানে কিন্তু পেমেন্ট রিস্কটা মিনিমাইজ হয়, কারণ আমি ডকুমেন্ট সাবমিট করলাম, ডকুমেন্ট দেখার সাথে সাথে টাকাটা দিয়ে দিল, আর পরে দেওয়া মানে কি, পরে দেওয়া মানে কিন্তু অনেকটা রিস্ক জড়িত থাকে, আমার 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 পাওনাদাররা যত পরে দিবে টাকা, তার তত কিন্তু রিস্ক বেশি থাকে। ঠিক আছে, সো পরে দেওয়া মানে একটু রিস্ক জড়িত থাকে। তারপর 5 নম্বর হলো ফ্লেক্সিবিলিটি, আমার এটা কুইক পেমেন্ট হয়, সো এটাকে মোর ফ্লেক্সিবল আমি বলতে পারি, যে আমার টাইম, আমার দ্বিতীয় হলো ইউজেন্সিতে ওইটাও ফ্লেক্সিবল, বাট ওইটা একটু টাইম যেহেতু নেয়, এটা আমি লেস ফ্লেক্সিবল বলতে পারি। সো আমার 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 কি বায়ার কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয়, আমার ইমিডিয়েট ফান্ডের ক্ষেত্রে এটা হয়, যে আমার আমার ইমিডিয়েট ফান্ড অ্যারেঞ্জমেন্ট রিকোয়ার্ড, আমার যেহেতু আমি অ্যাট সাইডে যদি যেহেতু দেয়, ইউএস এর ব্যাংক যদি অ্যাট সাইডে পেমেন্টটা দেয়, দেখার সাথে সাথে পে করে দিচ্ছে, তার মানে তার কিন্তু ফান্ডের অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার হয়। ঠিক আছে, এটা এখন হইলো ওয়ালমার্টের সাথে তার কি ট্রানজাকশন, তার কি লেনদেন, ওইটা আমরা জানি না, কিন্তু সে অ্যাট সাইডে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বাট আর হইলো ইউজেন্সের যেহেতু একটা টাইম পায়, 1 মাস সময় পায়, তখন হয়তো আমার ওয়ালমার্টের যে ব্যাংক, ওয়ালমার্ট থেকে পেমেন্ট পাওয়ার পরে হয়তো সে কি করতে পারে, পেমেন্ট দিতে পারে, ওইরকম একটা প্ল্যান থাকতে পারে। এখন আসি সেটেলমেন্ট মেথড ফর এক্সপোর্ট এবং ইম্পোর্ট। আমরা এখন কি পড়ছি, আমরা তো সেটেলমেন্ট মেথড গুলোই পড়ছি, তাই না, কিভাবে সেটেল হয়, ওই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না, অলরেডি পড়ে ফেলছি। তারপর আমরা একটু দেখি, এইভাবে কোশ্চেন আসতে পারি, যে সেটেলমেন্ট মেথড, আমরা আমরা তো আমি এক্সপোর্ট ইম্পোর্টে আমি কি করছি, আমি আমি কি করলাম, শুরুতে প্রুফ অফ ইনভয়েস নিলাম, এলসি ওপেন করলাম, প্রোডাক্ট প্রডিউস করে শিপমেন্ট করলাম, শিপমেন্ট করার পর আমি কি করলাম, আমি ডকুমেন্টারি কালেকশনের জন্য আমি ডকুমেন্ট প্রেজেন্ট করলাম, পেমেন্ট পেয়ে গেলাম। সো এটা তো এটাই তো হোল প্রসেস। সো এই প্রসেস ভিতরে কিন্তু সেটেলমেন্ট একটা প্রসেস, আসলে
সেটেলমেন্টটা কিভাবে হয়? সো লেটার অফ ক্রেডিটের মাধ্যমে সেটেল হয়, ঠিক আছে? লেটার অফ ক্রেডিটের মাধ্যমে হইতে পারে, সেল কন্ট্রাক্টের মাধ্যমে, ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে হইতে পারে, অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে হইতে পারে। আমরা পেমেন্টের মেথড গুলো শিখছি, তাই না? সো এই পেমেন্ট হয়ে গেলে তো সেটেল হয়ে যাও। আমি হলাম বাংলাদেশের এক্সপোর্টার, তো আমি এক্সপোর্ট করছি, শিপিং ডকুমেন্ট পাঠাইছি, পাঠানোর পর পেমেন্ট পেয়ে গেছি, পেমেন্ট পেয়ে যাওয়া মানে তো সেটেল হয়ে যাও। তারপর তো কিছু থাকার কথা না, তাই না? আপনি বাজার থেকে ধরেন কোনো কিছু কিনে নিয়ে আসলেন, আপনি ধরেন একটা মোবাইল কিনে নিয়ে আসলেন। সো মোবাইল কিনে আনার পরে আপনি ধরেন দোকানদারকে টাকা পে করছেন, কিনে নিয়ে বাসায় নিয়ে এসে ইউজ করতেছেন। সো দোকানদারের সাথে তো আপনার সেটেল হয়ে গেল। তারপর তো সার্ভিস এগ্রিমেন্টের কারণে হয়তো আপনি ওই কোম্পানির সাথে, ওই স্যামসাং এর সাথে অথবা আপনি আইফোনের সাথে হয়তো আপনার আলাদা একটা এগ্রিমেন্ট থাকবে, ওইটা ডিফারেন্ট ইস্যু, বাট আপনার পানা দাওয়া তো শেষ। সো সেটেলমেন্ট প্রসেস তো এই জিনিসগুলোর ক্ষেত্রে হয়, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে হয়, সেল কন্ট্রাক্টের মাধ্যমে হয়, হ্যাঁ, অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, সেকেন্ড চ্যাপ্টার আলোচনা। সো আমরা